রাজনীতিতে কিন্তু ওই পুরাতন বন্দোবস্তর দিকে কিন্তু আর নতুন জেনারেশন যাবে না। একজন এমেরিটাস অধ্যাপক এই পদটা হচ্ছে সম্মানের। এই সম্মান যদি কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে, দিয়েছে, এবং সেই সময় যা ভাতা দিয়েছে। এমেরিটাস থাকা অবস্থায় তো এমন নয় যে তাকে অনেক পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। তার কাজ আসলে এক ধরনের সম্মানজনক কাজ। উনি হয়তো পড়াবেন, লেকচার নেবেন, অথবা মাঝে মধ্যে রোগী দেখবেন। কিন্তু এখন যে ভাতা ফেরত দিতে বলা হয়েছে, এইটা তো আসলে একটা খুবই, আমি বলবো যে একটা এরকম কাজের উদাহরণ নাই কিন্তু আসলে। আমি কিন্তু আজকে মানে আমার মোবাইলে কিন্তু ওনার ছবিটা সহই আমি নিয়ে আসছি। এই বিষয়টা আপনি না তুললেও আমি নিজেই হয়তো কোনো একটা ফাঁকে তুলতাম। উনি বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসাবিদ। ওনার দলীয় পরিচয়ের চেয়ে উনি একজন খ্যাতিমান চিকিৎসাবিদ, উনি বাংলাদেশের একটা সম্পদ। এটাকে রেসপেক্ট করা উচিত। ওনার সাথে এই আচরণের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা কখনোই গ্রহণযোগ্য না। হতে পারে ব্যক্তির অনেক ধরনের দলীয় পরিচয় থাকতে পারে, এখন বাতিল হয়ে গেলে এখন আর উনি ভাতা পাবেন না, কিন্তু আগের ভাতা ফেরত দিতে হবে। আমি একটু শেষ করি। ওনার বিরুদ্ধে এরকম কোনো এলিগেশন নাই যে উনি অন্যায়, অপকর্ম, অবিচার, সন্ত্রাস, অন্য কিছুর সাথে জড়িত। যদি থাকতো তাহলে তাকে তার সেই জায়গায় নিয়ে আইন আদালতে নিয়ে বিচার করা যেত। কিন্তু এরকম একটা প্রজ্ঞাপন দেওয়ার মাধ্যম দিয়ে মূলত আমাদের স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য ছিল আর কি আগে, যে আমার জাউরা রূপটা তোমরা দেখবা। তো উনার কিছু কিছু জায়গায় যে জাউরা রূপটা, হ্যাঁ, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, উনার একটা বক্তব্য কিন্তু ভাইরাল। উনি এটা বলেছেন যে আমাকে তোমরা নাও একটা পর্যায় পর্যন্ত, আমার কিন্তু এই রূপের বাইরে আমার একটা জাউরা রূপ আছে। তাই জাউরা রূপের শিকার হয়েছেন উনি। জাউরা রূপের শিকার হয়েছে আদ্দিন হাসপাতাল। পুরো যে কোনো কারণেই হোক তদন্ত করে বের করে 6 জন বাচ্চা হত্যা, এটা আমরা কখনোই অ্যালাউ করি না। যে কারণে মারা গেছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া যেত, হাসপাতাল বন্ধ করা যেত না। বাংলাদেশে এরকম হাসপাতাল যারা মানে 250 থেকে 400 টাকার ভিতরে ডায়ালিসিস করে, এটা অবিস্মরণীয়। এটাকে বন্ধ করে দিলেন। মেডিকেল কলেজের ছাত্ররা সেখানে মানে ইন্টার্নি করতেছে, তাদের বিদেশি স্টুডেন্ট রয়েছে, প্রায় 1000+ স্টুডেন্ট সেখানে। তাদের সমস্ত কার্যক্রম কয় আমি তো কি করি নাই, কলেজ বন্ধ করি নাই। তাহলে এই জায়গাগুলোতে উনি যাচ্ছেন। উনি কি করলেন, নোয়াখালীতে গেলেন। নোয়াখালীতে যে একবারে চিকিৎসকদের নাজেহাল করে ফেললেন। ওই যে হাসপাতালটা, আমি খবর নিয়েছি, খবর নেওয়ার পরে আমরা দেখলাম যে ওখানে 100 রোগীর ব্যবস্থাপনা আছে, ওষুধপত্র থেকে করে সব কিছু, কিন্তু সেখানে 700 থেকে 800 রোগী যায়। ব্যবস্থাপনা আপনি বলেন যে 7 গুণ 8 গুণ যদি বেড়ে যায়, সেখানে তো ক্রাইসিস তৈরি হয়। যেখানে লোক লাগবে 700-800, সেখানে লোক আছে 100। তা আপনি জনবল তো দিচ্ছেন না। সব সরকারি হাসপাতালে এরকম। তারপর ডাক্তার তাহলে আপনি কেন শুধু মানে আপনার অপছন্দের লোক হলে তাদেরকে এভাবে মানে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন? এটা বাংলাদেশকে অপমান করা হয়। আমি মনে করি যে এই সরকার এই যে গণতান্ত্রিক জায়গায় আমাদের নতুন প্রজন্ম কিন্তু এই জাতীয় রাজনীতিকে পছন্দ করে না। ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আমি মনে করি যে এই জায়গায় সরকার ঠিক করে নাই, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরপরে আমি ভাইয়ের সাথে একটু ইয়ে করেই বলি, আবুল বারাকাত সাহেবের উদাহরণ এনেছেন। আবুল বারাকাত সাহেব বাংলাদেশের অর্থনীতির বিদ হিসেবে উনি একজন ক্যান্সার। উনার পছন্দ না হইলেও, উনার মত পথ আদর্শের বিরুদ্ধে হইলেও তাদেরকে জঙ্গি বানানো, তাদেরকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো, ইসলামী ব্যাংক, তারপরে ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল, এইগুলোর ব্যাপারে উনি বহু গবেষণা লিখে দিয়ে আমলিগকে প্ররোচিত করেছেন এগুলো ধ্বংস করার জন্য, এবং সেটাই হয়েছে। এবং আজকে মীর কাসেম আলী মিন্টুর মতন একজন মানে বাংলাদেশের একটা সফল ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ, যার হাত দিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়ে এত বড় জায়গায় এসেছিল, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম সম্পদগুলোকে আমরা কি করে দিচ্ছি? এই আবুল বারাকাত সাহেবদের মতন একজন প্রফেসর গবেষণা করে রাজনীতিবিদদের হাতে এগুলো তুলে দিয়েছে। আজকে আমাদের কষ্ট হয়, আমি অবশ্যই নিন্দা জানিয়েছি। আমাদের এই সাথেও নিন্দা জানানো দরকার ছিল। সেই সময় দৈনিক সংগ্রামের আবুল আসাদ সাহেবকে টেনে হুঁচড়ে তার জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল।
একজন প্রবীণ সম্পাদক, সে তারপরে আমার দেশের মাহমুদুর রহমান সম্পাদক ছিলেন, তাকে কি করা হয়েছে কুষ্টিয়াতে, তাকে আদালত চত্বরে একবারে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আমরা সুশীলগিরিতে তখন কাউকে দেখি নাই। আমি আগেরটারও নিন্দা জানাই, এখনকারটা নিন্দা জানাই, এবং ভবিষ্যতে যদি কেউ এই জাতীয় যারা দেশের সম্পদ তাদের সাথে মানে কোনো অন্যায় আচরণ করে, আমি তারও নিন্দা জানাতে থাকবো। এটাই আমার স্ট্যান্ড, এবং আমাদের স্ট্যান্ড এটাই হওয়া উচিত। যদি আমাদের কারোর ভিতরে ব্যত্যয় দেখা যায়, আমি মনে করি রাজনীতিতে কিন্তু ওই পুরাতন বন্দোবস্তর দিকে কিন্তু আর নতুন জেনারেশন যাবে না। আজকে যাদেরকে আমরা বলছি জেনজি, তাদের পরে আরেকটা আলফা তৈরি হচ্ছে। এই আলফারা কিন্তু এর চেয়ে আরো পরিচালিত পরিশুদ্ধ রাজনীতি বাড়বে না যদি অসম্মান চলতে না। থাকে। আমি মনে করি যে একটা জায়গায় যে আমরা এটাকে থামাতে হবে।